প্রত্যেকটা কক্ষ কী পরিমাণে জরাজীর্ণ, অথচ এই প্রত্যেকটা কক্ষে একসময় আলো জ্বলতো, কত উৎসব মুখর ছিল এই পরিবেশ। আজকে এখানে মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ইতিহাসের মৃত্যু, ভবনের মৃত্যু, ঐতিহ্যের মৃত্যু, ঐশ্বর্যের মৃত্যু, সব মৃত্যুই যেন এখানে এসে বাসা বেঁধেছে। সরকার প্রধান যারা আসছেন তারা কতটা আগ্রাসী, কতটা হিংস্র, কতটা বর্বর, কতটা ইতিহাস বিমুখ, তারা প্রত্যেকটা জমিদার বাড়িকে ঠিক এই গাছটার মতো গিলে খাচ্ছে। আমরা এখন রয়েছি সর্দার জমিদার বাড়ি, যেটা সর্দার বংশের সেই জমিদার বাড়িতে। তো আমি এখন সিঁড়িগুলোতে ওঠার মতো কোনো অবস্থা নেই, খুব ভঙ্গুর। এখানে কেউ প্রবেশ করে কিনা আমি সেটাও জানি না, আমি খুব ভয় পাচ্ছি উঠতে। আমরা ভূঁইয়া বাড়ি থেকে বের হয়ে উনি আমাদের সাথেই আছেন, আমাদেরকে গাইড দিচ্ছেন। তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সর্দার বাড়ি এবং যে তেলিবাড়ি রয়েছে সেখানে, এবং আশপাশের বসতি যারা রয়েছে প্রায় অধিকাংশই হিন্দু সম্প্রদায়েরই। সাধারণ বিষয় এটা, যেহেতু এটা হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল সেই সময়ে, হ্যাঁ, এখনও রয়ে গেছে এবং বেশ কিছু মন্দিরও দেখা যাচ্ছে একের পর এক। তো এর কি আমরা অত এলাকা ধরে হাঁটছি এবং যাচ্ছি সর্দার বাড়ি এবং যে তেলি বাড়ি রয়েছে সেই বাড়িটিতে। তো আমার পেছনে আমার ফ্রেন্ডও রয়েছে এবং যিনি আমাদেরকে গাইড দিচ্ছেন। দাদা, আপনার নাম যেন কি? শ্যামল। আচ্ছা, দাদা আমাদেরকে গাইড দিচ্ছেন, দাদার নাম হচ্ছে শ্যামল। তিনি আমাদেরকে সব কিছু আসলে ঘুরিয়ে দেখাচ্ছেন। আমি অনলাইনে যতটুকু ঘেঁটেছি আমি তত বেশি তথ্য পাইনি। হ্যাঁ, যেখানে এটা প্রত্নতত্ত্ব সম্পদের অধীনে এগুলো নেই। হ্যাঁ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইটেও আমি এই বিষয়ে কোনো তথ্য পাইনি, সে কারণে আমি কোনো ইতিহাসও পাইনি। হ্যাঁ, তো আমি এখানে আসার পরে আমি ভেবেছিলাম শুধু ভূঁইয়া বাড়ি, যেটা দেখলাম সে ভূঁইয়া বাড়িতে হয়তো 3 বংশ একসাথে জমিদারি পরিচালনা করতেন, কিন্তু না, আসলে সর্দার বাড়ি তেলিবাড়ি দুটো আবার আলাদা। তবে সব থেকে পাওয়ারফুল ছিলেন সর্দার বাড়ির যে জমিদাররা, তারা। তো আমরা এখন তাদের বাড়িতেই যাচ্ছি। আর যে এলাকা ধরে হাঁটছি এলাকাটা খুবই চমৎকার, খুব গ্রামীণ পরিবেশ, মানুষের জীবন জীবিকা দেখতে দেখতে যাচ্ছি, ভালোই লাগছে, চমৎকার। আমরা এখন অবশেষে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি সর্দার বাড়িতে। সর্দার বাড়ির যে চত্বর, সেই চত্বরে আছি আমরা, এবং চতুর্পাশে ছিন্ন ভিন্নভাবে অনেকগুলো ছোট ছোট ভবন দেখা যাচ্ছে, তবে মূল ভবন হচ্ছে এটা, মূল ভবন এটা। এই সর্দার বাড়িতেও বসতি রয়েছে এবং এগুলো ভাড়াই পরিচালিত হচ্ছে, এগুলোকে ভাড়া দেওয়া হয়েছে। এদিকে যাওয়া যাবে? আচ্ছা, তো আমরা সর্দার বাড়ির যে ভবন, সেই ভবনের আরেকটা অংশে রয়েছি, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে মোটামুটি পেছনের অংশ। কি দেখাবো, মানে আমার মনটা ভারাক্রান্ত হচ্ছে বারবার এগুলো দেখে। আমি এগুলো না দেখে থাকতেও পারি না, আবার এগুলো দেখার পর আমার ভেতরে তীব্র যন্ত্রণা আমি অনুভব করি। দেখতে পাচ্ছেন, সব থেকে পাওয়ারফুল যে জমিদার সর্দার, সেই সর্দার বাড়ির অবস্থা, কন্ডিশন হচ্ছে এই। এখানে দেখেন একটা ভবন, হ্যাঁ, কি অবস্থা, কিভাবে পড়ে আছে এগুলো। তাদের কত ঐশ্বর্য, দাম্ভিকতা, অহংকার, সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আর এত ভবন, এত বড় একটি এরিয়া, আসলে পুরোটা কীভাবে যে কাভার করি সেটাই বুঝতে পারছি না। ভিডিওটা না জানি কত বড় হয়ে যায়। ইতিহাসের ধ্বংসস্তূপ দেখতে মন চাই। দেখুন, ইতিহাসের ধ্বংসস্তূপ কাকে বলে। এ হচ্ছে সব থেকে প্রতাপশালী জমিদারের বাড়ির বর্তমান অবস্থা। দেখতে পাচ্ছেন পুরো ভবনগুলো কিভাবে তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এ হচ্ছে মোটামুটি এই সর্দার বাড়ির এবং তেলিবাড়ির মাঝামাঝির যে জায়গাটা, জানি না এটা কী ছিল সে সময়। এখানে দেয়াল দেখা যাচ্ছে, পুরোটা গাছে গাছে আবৃত, লতা পাতায়। তো ওইদিকে শৌচাগার দেখা যাচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, দেখি সর্দার বাড়ির কন্ডিশন কী। নারায়ণগঞ্জের ২৫০০-এর বুক চিরে দাঁড়িয়ে থাকা শতবর্ষী এক স্থাপত্য গোপাল দে জমিদার বাড়ি, যে বাড়ির প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে আভিজাত্য আর প্রতাপের গল্প। আজ থেকে প্রায় ১০০ বছর আগে এই এলাকায় ৩টি জমিদার বংশের বসবাস থাকলেও ইতিহাস সাক্ষী দেয় যে সবচেয়ে প্রভাবশালী এবং বিত্তশালী ছিলেন সর্দার বংশের জমিদাররা। এ বংশের জমিদারি ঐতিহ্যের মূল ভিত্তি ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। তবে এই জমিদারি কেবল একজনের ছিল না। প্রসন্ন কুমার সর্দার ছিলেন ৩ ভাই, তার বাকি 2 ভাই ছিলেন মরীন্দ্র কুমার সর্দার এবং শ্রী গোপালচন্দ্র সর্দার।
আজ আমরা যে অঞ্চলটিকে গোপালদি নামে চিনি তার নামকরণের পেছনেও মিশে আছে এই সর্দার পরিবারের ইতিহাস। ভাই শ্রী গোপালচন্দ্র সর্দারের নামানুসারে এই জনপদের নাম রাখা হয় গোপালদি। তৎকালীন সময়ে তেলি বা ভূঁইয়া বংশের জমিদারি থাকলেও সর্দারদের দাপট ছিল সবার উপরে। তাদের বিশাল অট্টালিকা আর শাসন ব্যবস্থা পুরো এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিল সে সময়। তবে সময়ের নিষ্ঠুর পরিহাসে একসময় জমিদারি প্রথার সূর্য অস্তমিত হয়। এ বংশের সর্বশেষ জমিদার ছিলেন গোপালচন্দ্রের পুত্র খোকন সর্দার। 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতার পর পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি এই বিশাল পৈতৃক ভিটা ত্যাগ করে ভারতে পাড়ি জমান। আজ সর্দার বাড়ির সেই নাচঘর নেই, নেই সেই দাপুটে জমিদারদের আনাগোনা। কিন্তু ভাঙাচোরা দেয়াল আর লোনা ধরা স্তম্ভগুলো আজও সদর্পে জানান দেয় এখানে একসময় প্রসন্নকুমার আর গোপালচন্দ্র সর্দারদের রাজত্ব ছিল। গোপালদের ধূলিকণায় আজও মিশে আছে সর্দার বংশের শত বছরের সেসব গৌরবগাথা। এখন আমরা যাব একটু তেলিবাড়িতে। তেলিবাড়ির অংশটা খুবই কোন দিক দিয়ে যাবো বুঝতেই পারছি না। আচ্ছা, একটা পথ পেয়েছি আমরা, হেঁটে দেখি এই দিক দিয়ে তেলিবাড়িতে যাওয়া যায় কিনা। সকাল থেকে অত বেশি খাবার দাবার খাইনি, তাই হ্যাঁ পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে ভিডিও করে যাচ্ছি। এবং আমার ফ্রেন্ড আমার সাথে তাকে এনেছি ঘোরার জন্য, সেও আমার সাথে আছে, হাঁটছে, ঘুরছে, দেখছে। কিন্তু দুজনেরই পেটে প্রচণ্ড খিদা। আমরা আমাদের এই যে ডেস্টিনেশনে আসছি এটা শেষ করে ইনশাল্লাহ পৌরসভায় যাব এবং সেখান থেকে খেয়ে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হব। তো দেখি আমরা এখন তেলিবাড়ির সামনের যে অংশ, তেলিবাড়িতে আমরা রয়েছি। আহা, তেলিবাড়ির কিছুই অবশিষ্ট নেই। তেলিবাড়ি একদম পুরোটা ধ্বংস হয়ে গেছে, তেলিবাড়ির কিছুই নেই। ওখানে সর্দার বাড়ি তাও একটু চলছে, অনেকে বসবাস করছেন, কিন্তু তেলিবাড়ির অবস্থা আমি আপনাদেরকে পেছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কী অবস্থা, এখানে কেউ বসবাসও করছে না, হ্যাঁ, কেউ ভাড়াও দিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ছাদের যে স্ট্রাকচারাল কন্ডিশন সেটা দাঁত বের করে তাকিয়ে আছে, কঙ্কাল সার এই ভবন। হ্যাঁ, এই হচ্ছে তেলিবাড়ির ভেতরের কন্ডিশন আমি দেখছি ঘুরে ঘুরে। প্রত্যেকটা কক্ষ কী পরিমাণে জরাজীর্ণ, অথচ এই প্রত্যেকটা কক্ষে একসময় আলো জ্বলতো, কত উৎসব মুখর ছিল এই পরিবেশ। আজকে এখানে মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ইতিহাসের মৃত্যু, ভবনের মৃত্যু, ঐতিহ্যের মৃত্যু, ঐশ্বর্যের মৃত্যু, সব মৃত্যুই যেন এখানে এসে বাসা বেঁধেছে। সবাই এক হয়েছে, দেখতে পাচ্ছেন ভেঙে চুরে এটার উপর ঘাস উঠে গিয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকমের লতা পাতার জন্ম হয়ে গিয়েছে, মানে ভবন ভেঙে পুরো মাটির সাথে মিশে গিয়েছে। কেউ আসলে বুঝতে পারবে না যে তারা ভবনের ভাঙা অংশের উপর দাঁড়িয়ে আছে। তো এ হচ্ছে তেলিবাড়ির মোটামুটি কন্ডিশন। এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, দেখি সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করা যায় কি না। খুবই চিকন একটি সিঁড়ি, আমরা দেখি প্রবেশ করতে পারি কি না। আমরা যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমরা দোতলার ঘরে আসতে পেরেছি। সিঁড়িটা একদম ভেঙে চুরে অবস্থা খারাপ। আমি আসলে ভেতরে প্রবেশ করার মতো দুঃসাহস করতে পারছি না। হ্যাঁ, একদম নাজেহাল অবস্থা প্রত্যেকটা ঘরের। এটা হচ্ছে দোতলার ঘরে আমি এখন রয়েছি, দোতলায় প্রবেশ করেছি। একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছে এই তেলিবাড়ির কিছুই অবশিষ্ট নেই। ভূঁইয়া বাড়ি আর সর্দার বাড়িতে কিছু না কিছু অবশিষ্ট আছে, সেগুলোর জবরদখল ভোগ চলছে আরামা এসে, কেউ কিছুই বলার নেই। কিন্তু তেলিবাড়ি একদম সর্বস্ব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আমার ফ্রেন্ড, ও উপরে আসার মতোই সাহস পাচ্ছে না, এতটা মানে জরাজীর্ণ ভয়ঙ্কর অবস্থা। আমি যেখান দিয়ে হাঁটছি আমার ভেতরটা গুপ করছে, কখন না জেনে আমি ছাদ ভেঙে নিচে আমি পড়ে যাই, এতটা ভঙ্গুর জরাজীর্ণ। এটার দোতলার ঘর। হ্যাঁ, দোতলার ঘরের কন্ডিশন হচ্ছে এই। আর আমার ফ্রেন্ড ওই যে নিচ থেকে আমাকে ভিডিও করছে। আর তেলিবাড়ির ওই যে একটা অংশ একদম ঝোপঝাড় হয়ে গেছে, আমরা ওটাতে প্রবেশ করব যেভাবে পারি। ইতিহাসের সব কিছু ঘুরে দেখার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তো আমরা এখন দোতলার ঘর থেকে নেমে গেলাম, নেমে এখন আমরা একটু এদিক দিয়ে যাব না, এদিক দিয়ে একটু বেশি ঝোপঝাড় মনে হচ্ছে, সাপ টাপ থাকতে পারে। তো আমরা
একটু বেরিয়ে অন্য রাস্তা ধরবো। গতকাল রাতে যখন রাকিব আমাকে ফোন দিছিল যে গোপালদি, তেলিবাড়ি, সর্দারবাড়ি আর ভুইয়াবাড়ি, এই তিনটা পুরাতন ভবন, এ বাড়ি যখন সে বলতেছে দেখতে যাবে, তখন আমার মনে একটু আগ্রহ বাড়লো। আমার মনে আগে থেকে অনেক আগ্রহ যে পুরাতন বাড়িগুলো দেখার। সকালে কিন্ডারগার্ডেনের ক্লাস শেষ করে ওর সাথে চলে আসি গোপালদি, ভুইয়াবাড়ি, তেলেবাড়ি দেখার জন্য, সর্দারবাড়ি। অভিজ্ঞতা একটাই, যে বাড়িগুলো দেখে মনে হচ্ছে তাদের যারা এখানে বসবাস করেছে, যতই নামি দামি হোক, একদিন সবারই ধ্বংস হতে হবে। তো সরকারের কাছে একটাই অনুরোধ যে এই বাড়িগুলো পুনর্নির্মাণ করা। গোপালদির তিন জমিদার বংশের অন্যতম তেলিবাড়ি, যা আজ ইতিহাসের এক করুণ আর্তনাদ। একসময়ের জমকালো এই জমিদার বাড়িটি এখন ধ্বংসের শেষ সীমানায় দাঁড়িয়ে। এখানকার একটি ভবন ইতোমধ্যে পুরোপুরি ভেঙে পড়েছে, যা কেবল ইটসুরকির স্তূপ ছাড়া আর কিছুই নয়। অন্য ভবনটির অবস্থা আরও শিউরে ওঠার মতো। এক দানবাকৃতির বটগাছ যেন আস্ত ভবনটিকে নিজের শেকড়ে বন্দি করে গিলে খাচ্ছে। ছাদ থেকে দেয়াল, সর্বত্রই সেই বটের থাবা। জীর্ণ দেয়ালের ফাটল আর শ্যাওলা ধরা ইটের পরতে পরতে আজ কেবল চরম অবহেলার ছাপ। তেলি জমিদারদের সেই জৌলুস এখন কেবলই ধ্বংসস্তূপ আর দানবীয় প্রকৃতির দখলে চলে যাওয়া এক জরাজীর্ণ কঙ্কাল। এটাকে কোনো অংশে কেউ দেখে এটাকে বলতে পারবে এক কথায় ভবন? আপনি যতটুকু দেখছেন মনে হচ্ছে না কোনো একটা বড় বট গাছ তার মূল সহ এখানে কীভাবে শক্তিমত্তা নিয়ে, খুব দম্ভ নিয়ে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে এমন লাগছে না? কিন্তু না, এই পুরো গাছটাই আস্ত একটা ভবনের উপর দাঁড়িয়ে আছে। মানে ভবনটাই হচ্ছে এর যে গোড়া, সেটার শক্তি যোগাচ্ছে। তো আমি একটু উঠতে চাই। দেখেন সিঁড়ির অবস্থা, দেখেন সিঁড়িগুলো কতটা লতা পাতায় আবৃত হয়ে আছে। এই যে দেখেন ভবনের এই যে গাছগুলো দেখেন, গাছটা দেখেন একবার, কি পরিমাণে জরাজীর্ণ। আর গাছটা কিভাবে ভবনটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কেমন যেন গলা টিপে হত্যা করছে। তো আমি এখন সিঁড়িগুলোতে ওঠার মতো কোনো অবস্থা নেই, খুব ভঙ্গুর। এখানে কেউ প্রবেশ করে কিনা আমি সেটাও জানি না। আমি খুব ভয় পাচ্ছি উঠতে, একদম ভাঙা জরাজীর্ণ। হ্যাঁ, আমি উঠেছি, উঠার পর এই যে মোটামুটি একটা অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে দাঁড়াতে আমার ভয় হচ্ছে, কেমন যেন এখনই ভেঙে পড়বে সব। হ্যাঁ, ইট সুরকিগুলো একে অপর থেকে আলাদা হয়ে গেছে, এখানে দাঁড়ানোর মতো কন্ডিশন নেই। তিনটে বড় বড় জমিদার বংশের তিনটে প্রাসাদ, প্যালেস রয়েছে এই ২৫০০ গোপালদি গ্রামের মধ্যে, কিন্তু বাড়িগুলো প্রত্যেকটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। সর্দার বাড়ি আর ভূঁইয়া বাড়ি দখলবাজদের অধীনে রয়েছে, তারা এগুলোকে নিজেদের মতো ভাড়াই দিচ্ছে, ভাড়া নিচ্ছেন, কিন্তু বাড়িগুলো সংস্কার কর্ম কিছুই করছেন না। পাশাপাশি তারা আরও বাড়ির লোহা লক্কর বিভিন্ন দরজা জানালা খুলে খুলে নিয়ে বিক্রিও করে দিচ্ছেন। কিন্তু তেলিবাড়ি হয়তো এই যে শোষণ, এই শোষণের মাত্রা আরও আগে ভোগ করে ফেলেছে। তেলিবাড়ির কিছুই নেই, নাম সর্বস্ব বিলীন হয়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, একদম এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই গাছটা এই তেলিবাড়ির প্রাসাদটাকে পুরো গিলে খাচ্ছে, এমন একটা অবস্থা। হ্যাঁ, তো মানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আসলে অনেকটা সিম্বলিক, প্রতীকী বলা যেতে পারে। এই গাছটার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ যারা এখানে বসবাস করছে এবং রাষ্ট্র যারা সরকার প্রধান যারা আসছেন, তারা কতটা আগ্রাসী, কতটা হিংস্র, কতটা বর্বর, কতটা ইতিহাস বিমুখ। তারা প্রত্যেকটা জমিদার বাড়িকে ঠিক এই গাছটার মতো গিলে খাচ্ছে। সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল আপনি যেখানে যান, অনেক বড় বড় জমিদার বাড়ি রয়েছে, জমিদার বাড়ির অভাব নেই এবং প্রত্যেকটা অত্যন্ত দৃষ্টিনন্দন। কিন্তু আমরা এই ভবনগুলোকে দেখেও না দেখার ভান করে আছি, এগুলোকে তিলে তিলে ধ্বংস হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি, দখলবাজদের কবজায় রেখে দিয়েছি। রাজনৈতিক পরিচয়ে যে যেভাবে পারছে এগুলোকে গিলে খাচ্ছে, ছিন্ন ভিন্ন করে ফেলছে, একবার মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তো আমি তেলিবাড়িতে এসে আসলে অনেকটা আবেগপ্রবণ হয়ে গিয়েছি, আমি আর কথা বলতে পারছি না, আমার কথা জড়িয়ে যাচ্ছে একের পর এক। এই যে জায়গাগুলো, এই যে ভবনগুলো, আশা করছি বর্তমান যে সরকার আমাদের দেশে আছে বর্তমানে, বিএনপি সরকার, আশা করছি সেই সরকার অতীতের যে সরকাররা ছিল তাদের মতো অতটা মেরুদণ্ডহীন না। পাকিস্তান আমল থেকে একদম ৪৭-এর পর থেকে যেসব শাসকরা আমাদের মুসলিমবঙ্গে যারা রাজত্ব করেছেন, তাদের প্রত্যেকের ইতিহাসকে ছাপিয়ে যাবে আপনাদের ইতিহাস, যদি আপনারা এই সর্দার বাড়িগুলোকে, এই জমিদার বাড়িগুলোকে যদি মডিফাই করে, সংস্কার করে জাদুঘরে রূপ দিতে পারেন ইনশাআল্লাহ।